জামায়াত এনসিপি নির্বাচনে না গেলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন। সংস্কার ছাড়া নির্বাচন আবারও আওয়ামী বাজে সময়ে নিয়ে যাবে মন্তব্য জামায়াতের নায়েবে আমিরের। নির্বাচন ফেব্রুয়ারিতেই, কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে বললেন প্রেস সচিব। আমি গৃহবন্দী, গ্রেপ্তার হইনি, ফেসবুকে লিখলেন জেডাই খান পান্না। জন্মাষ্টমী উপলক্ষে যশোরে আগামীকাল রয়েছে বর্ণাঢ্য আয়োজন। নোয়াপাড়ায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। ছেলেদের দলের সঙ্গে খেলে বিশ্বকাপ প্রস্তুতি নেবে মেয়েরা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাত। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে না গেলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। 21 টেলিভিশনের এক সংবাদে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন 18 এবং 73 একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে। এবারের নির্বাচনটা ফেয়ার, সুষ্ঠু নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তাকে সিরিয়াসলি প্রতিটা আসনে কম্পিট করার মতো কোনো প্রার্থী নাই। সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায়, তারপরও বিএনপির এগেইনস্টে 100 প্রার্থী দেওয়ারও সিরিয়াসলি কঠিন হবে। তিনি বলেন, তবে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজেই। 130 থেকে 135 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এবং তারা একে অপরের বিরুদ্ধে খুবই স্ট্রং। তাহলে সেই রকম একটা একতরফা সুষ্ঠু নির্বাচন কি বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা? বিএনপি ফাঁকা মাঠে গোল দিয়েছে, কেউ ছিল না। ফুয়াদ আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর ভিতরে সিরিয়াস ইস্যু তৈরি হয়েছে যে আমরা এগুলোতে একমত হয়েছি, বাস্তবায়ন কিভাবে হবে। বাস্তবায়নের ব্যাপারে কমিশন যে প্রস্তাব করেছে এটা আসলে বিএনপির প্রস্তাব। আগামী সংসদে 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু আমরা অনেকেই এই প্রস্তাবের সঙ্গে একমত নই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা বলেছি শুধু পিআর নয়, সংস্কারের ভিত্তিতেও নির্বাচন হতে হবে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে। কোনো ধরনের সংস্কার ও পরিবর্তন ছাড়া আমরা যদি আবারও আগের মতো নির্বাচন করি, তাহলে আমাদের আবারও আওয়ামী বাজে সময়ে ফিরে যেতে হবে। আমরা এত লড়াই সংগ্রাম তো আবার আওয়ামী লীগের পচা সময়ে ফিরে যাওয়ার জন্য করিনি। আজ বিকেলে স্থানীয় এক মিলনায়তনে 14 গ্রাম উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ভিন্ন ধর্ম অবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর পর্বে এসব কথা বলেন এই নেতা। এ সময় নায়েবে আমির আরো বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তন যদি না হয় তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাব। আমরা উনার এই বক্তব্যটিকে সমর্থন করি। এর আগে উনি যে পদক্ষেপ নিয়েছেন, সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা, আমরা এর নিন্দা জানাই। আমরা মনে করি এখনো সংস্কারের অনেক সময় রয়েছে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে এবং সংস্কারের পরেই নির্বাচন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে। ইতোমধ্যেই নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর বিষয়টি নিয়ে কাজ করছে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। আশা করছি সবার সহযোগিতায় এটি সম্ভব হবে। আজ দুপুরে মাগুরা শহরে পরনন্দুয়ালিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি ও একই এলাকার আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে বর্ষাটা থাকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। বর্ষা শেষ হলেই দেখবেন পাড়া মহল্লায় নির্বাচনের আমেজ নেমে এসেছে। প্রার্থীরা ভোটের জন্য দুয়ারে দুয়ারে যাবেন, পাড়ায় পাড়ায় ভোটের অফিস হবে। ভোটের আমেজটা সারা দেশে ছড়িয়ে পড়বে। আমরা নিশ্চিত যে কারো মনে যদি কোনো সন্দেহ থাকে, তখন সেই সন্দেহ চলে যাবে।
নিজেকে গৃহবন্দী দাবি করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না, যিনি জেডাই খান পান্না নামে পরিচিত। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই দাবি করেন তিনি। সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমি গৃহবন্দী, অ্যারেস্ট বা গ্রেফতার হইনি, তারপরও গৃহবন্দী। তিনি কি কারণে বা কারা তাকে গৃহবন্দী করে রেখেছেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় গত 13 আগস্ট রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে আবেদন করেন জেডাই খান পান্না। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটি নাকচ করে দেন। বিভিন্ন সময়ে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন পান্না। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে মঞ্চ 71 নামে একটি নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন তিনি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আগামীকাল শনিবার। সনাতন ধর্মবিশ্বাসীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি উদযাপন করে। প্রতি বছরের মতো এ উৎসবকে কেন্দ্র করে যশোরে এবছরে বিশেষ শোভাযাত্রা বের হবে। আয়োজন করা হয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুতি সম্পর্কে আজ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। লালদিঘি পারস্থ শ্রী শ্রী হরি মন্দিরের 2য় তলায় পরিষদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপঙ্কর দাস রতন। লিখিত বক্তব্য পাঠ করেন পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তপন ঘোষ। লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সূর্যোদয়ের পরপরই মন্দিরে মন্দিরে এবং বাসাবাড়িতে বৈদিক মন্ত্র উচ্চারণে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন শুরু হবে। এরপর সকাল 9টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা ও সদর কমিটির উদ্যোগে স্থানীয় টাউন হল ময়দানে হবে ভক্ত সমাবেশ, শতকণ্ঠে গীতা পাঠ, দেশ ও জাতির কল্যাণে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ভক্তিগীতি ও শাস্ত্রীয় নৃত্য পরিবেশন, আলোচনা সভা এবং মঙ্গল শোভাযাত্রাও হবে। মঙ্গল শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেসপাড়া মন্দির সংলগ্ন ঘোষবাড়ির মাঠে সমবেত হবে। এখানে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত গীতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্য রান্না করা খাবার বিতরণ করা হবে। সমস্ত অনুষ্ঠানে সকলকে অংশ নেওয়ার জন্য সংবাদ সম্মেলন থেকে আহ্বান জানানো হয়েছে। সন্ধ্যায় বেচপাড়া পূজা সমিতি মন্দিরে কীর্তন পরিবেশন করবেন সুলতা মল্লিক। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও সুস্থতা কামনায় আজ যশোর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। আয়োজনে জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার যশোর নগর মহিলা দলের 1 নম্বর ওয়ার্ডের উদ্যোগে বারান্দিপাড়া ফুলতলায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথির বক্তৃতা করেন অনিন্দ ইসলাম অমিত। আলাম্মা দেলোয়ার হোসেন সাইদি সহ সকল শহীদদের স্মরণে শুক্রবার যশোরের রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাবেক পৌর মেয়র রবিউল হোসেনের সভাপতিত্বে আজ অভয়নগরের নোয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি রেজাউল হোসেন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক এটিএম আনোয়ার ইসলাম বাচ্চু। সভার শেষে সভাপতি ঘোষণা করেন চলতি বছরের সেপ্টেম্বর মাসের 26 তারিখ শুক্রবার ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি মাস দুয়েক। আসরের আগে নিগার সুলতানা জ্যোতিদের নেই কোনো আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রস্তুত রাখতে তাই বিকল্প পথ বেছে নিয়েছে বিসিবি। অনূর্ধ্ব 15 ছেলেদের দল এবং নারী ক্রিকেটারদের মধ্য থেকে দুটি দল বানিয়ে একটি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। 3 দলের উইমেন্স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ শুরু হবে সোমবার। নিজেদের মধ্যে ভাগ করে লাল ও সবুজ নামে দুটি দল আর ছেলেদের অনূর্ধ্ব 15 দল খেলবে এই টুর্নামেন্টে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে খেলবে। প্রতিটি ম্যাচই হবে সাভারের বিকেএসপিতে। চলতি বছরের এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ। সেটাই টাইগ্রেসদের শেষ আন্তর্জাতিক ম্যাচের খেলা। তবে ম্যাচ না থাকলেও সিলেটে 1 মাসের অনুশীলন ক্যাম্প করে এসেছে মেয়েরা। কয়েকদিনের বিরতির পর চলছে দ্বিতীয় ধাপের ক্যাম্প। এবার তারা খেলবে সিরিজ। 30 সেপ্টেম্বর থেকে হতে চলা মেয়েদের বিশ্বকাপের আয়োজক ভারত। হাইব্রিড পদ্ধতিতে হওয়া কিছু ম্যাচ শ্রীলঙ্কা এবং কিছু হবে ভারতে। বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।